ব্রেক থেকে ফিরে আসা। আজ তো আপনারা বুঝতেই পারছেন একেবারে অন্যরকম একটা ঝলমলের সন্ধ্যা কাটাচ্ছি। আর এই ঝলমলেটা হচ্ছে কলমের কথা। মানে কলম এবং আমাদের মন দুই যখন এক হয়ে যায়, এবং যে কথা সায়নিধি বলছিলেন যে আমরা অনেক কথা যেগুলো বলতে পারি না সেগুলো কবিতায় আমরা চেষ্টা করি তুলে ধরার কলমে। আমাদের এইরকম আড্ডা আপনারাও আমাদের সঙ্গে যদি দিতে চান, কথা ও কবিতায় আমাদের সঙ্গে স্টুডিওতে আসতে চান, যোগাযোগ করুন 9433531731 এই নম্বরে। অপেক্ষায় থাকবো আমরা। সায়নিধি, আবার আপনার কাছে ফিরে আসা। দুটো কবিতা শোনার পর মানে তৃতীয় কবিতায় যাওয়ার আগে আবার একটু জেনে নেব যে প্রত্যেকটি কবিতা, যে কথা আপনি বলছিলেন যে আমার দুপুর রাত 12টায়ও মনে আসতে পারে কোনো কবিতা, আবার দুপুর দুটোতেও মনে আসতে পারে কবিতা। একদমই তাই। তো এইরকম কবিতা লিখতে লিখতে লেখা শুরু হয়েছিল কত বয়স থেকে? মোটামুটি স্কুল লাইফ থেকে বলছেন? হ্যাঁ, স্কুল থেকেই। তারপরে সবচেয়ে এমন হয়েছে যে জীবনের কোনো একটা বিষয় যেটা সবচেয়ে বেশি দাগ কেটেছিল, বা সেটা লিখতে অনেকটা সময় লেগেছিল, বা যে লেখাটা লিখতে গিয়ে মনে হয়েছে বাবা এটা এখনো ঠিক মতো হয়নি, আরো কয়েকবার ভেঙে চুরে একটু লিখি? হ্যাঁ, এরকম তো অনেকবার হয়েছে। বিশেষ করে যখন কোনো ম্যাগাজিন থেকে বলে যে এই শঙ্খ ঘোষকে নিয়ে একটি কবিতা লিখুন বা রবীন্দ্রনাথকে নিয়ে কবিতা লিখুন, এবার ওনাদের নিয়ে আমার লেখার মানে স্পর্ধা দেখানোটাই একটা ব্যাপার। কিন্তু যত লিখি মনে হলো কি আমি কি ঠিক লিখতে পারলাম, আবার জিনিসটা কেটে কুটে আবার অনেকবার কাটাকুটি হয় এই লেখাগুলোতে। হ্যাঁ, আমি সেটা একটু জানতে চাইছিলাম। যারা লেখালেখি করেন, এবং আমরা তো মানে কবিতাটা আবৃত্তি করার চেষ্টা করি, সেই জন্য এরকম একজন মানুষকে যখন পেয়ে গেলাম, ওই জন্য একটু খুঁটিয়ে খুঁটিয়ে একটু গল্পগুলো জিজ্ঞেস করছি, মানে চেষ্টা করছি বোঝার যে অনেক সময় হয় যে কোনো একটা কবিতা আবৃত্তি কেউ করে ফেলেছে, তারপরেও মনে হয় এটাকে এইভাবে আমি বোধহয় ওনার সঙ্গে পরিচয় থাকলে এটাকে একটু বলে দিতাম, এই শব্দটা কেটে। না, আমি সেইটা কখনো করি না। মানে ফাইনাল মোটামুটি করে যেটা শুনি সেটা শুনি, যা শুনি তার থেকে যে বিষয়টা বা যে নির্যাসটা ভালো লাগে সেটা নেওয়ার চেষ্টা করি। আমি ঠিক করে দেব এটা বোধহয় অনেক বড় না, মানে আমি বলতে চাইলাম যে আপনারই লেখা সৃষ্টি। ধরুন কথার কথা আমি কোথাও আবৃত্তি করলাম, যেটা প্রথম দিকে আমার যে বইগুলো রয়েছে, এখন সেই বইগুলো হাতে নিলে এখনো প্রকাশক রাখেন, এই বইমেলা গেল রেখেছে, আমি বলছি কেন রেখেছো এখানে, বড্ড বেশি লজ্জা লাগে, কারণ মনে হয় বড্ড অপরিণত লেখা। দিনে দিনে তো মানুষ পরিণত হয়, লেখাও অনেক মানে লেখার হাতটাও খোলার ব্যাপার একটা আছে, অনেকটা রান্নার মতো আর কি। হ্যাঁ, একদমই তাই। ওই জন্য শুরুর দিকে লেখাগুলো আমি মানে বড্ড বেশি মনে হয় তারা এখনো শিশুই রয়ে গেছে, বড় হয়নি। এরকম একটা বড় শিশুর গল্প আমরা মানে বড় শিশুর কবিতা একটা শুনি, যেটা একটুখানি মানে পরিণত লেখা, লিখতে লিখতে অনেকটা সময় পেরিয়েছে। দিদির এই বইটার নাম কি? আমি দেখতে পাচ্ছি না বলা কবিতারা। এটি গেল বছরই বইমেলাতে প্রকাশিত হয়েছে, এবং আমার কাছে এটা ভীষণ আনন্দের খবর। এটা প্রথম এডিশন যা বেরিয়েছিল সমস্ত কিছুই বইমেলায় সোল্ড আউট হয়ে গেছে, আবার করা হয়েছে এবং আবার সোল্ড আউট হয়ে গেছে। আমার কাছে দুটো কপি পড়ে রয়েছে, এই একটা কপি বাড়িতে আরেকটা রয়েছে। এটা অনেকটা প্রাপ্তি, অনেক বড় প্রাপ্তি, অনেক বড় প্রাপ্তি। সবার কাছে থাক, আমার কাছে নাইবা থাক। আমার কাছে নাইবা থাকে। হ্যাঁ, এবং বিশিষ্ট অনেক যাদের লেখা আমার ভালো লাগে তারা এসে যখন বইটি হাতে নিয়ে বলেছেন না বেশ ভালো লিখেছো, তখন মনে হয় ব্যাস না আমাদেরও ভালো লাগছে। শোনান পরের কবিতা। হ্যাঁ, কবিতা বিষাক্ত। বিষ মেশানো এক গ্লাসে রোজ একটু একটু করে চুমুক দিয়ে চলেছে মানুষ। দু হাত দিয়ে গ্লাসটা আঁকড়ে ধরার সময়তেও তারা জানে চুমুকের কি ভয়ঙ্কর পরিণতি, কিন্তু বিষের এক অদ্ভুত নেশা উপেক্ষা করার ক্ষমতা তাদের নেই। বিষটা আমাদের সবার খুব চেনা, আমিত্বের গ্লাসে স্বার্থের বিষ। প্রতিদিন আয়নার সামনে দাঁড়িয়ে মানুষ দেখে কি ভীষণভাবে নীল হয়ে গেছে সমস্ত দেহ, ঠোঁট জিভ কথায় আমিত্বের কি ভয়ানক গন্ধ। জলের তীব্র স্রোতেও সেই গন্ধ যাচ্ছে না। গ্লাস ক্রমে ক্রমে বড় হয়ে চলেছে, গাঢ় হয়ে চলেছে বিষের ঘনত্ব। নেশা ছাড়ানোর ঠিকানা ভুলে মানুষ বুঁদ হয়ে চিৎকার করে বলে চলেছে আমার আমার আমার, শুধু আমি আমি আমি। খবরে বলছিল এই বিষের অস্তিত্ব নাকি বাতাসের মধ্যেও পাওয়া গেছে। এর প্রভাবে হঠাৎ মৃত্যু হয়েছে বেশ কিছু জনের। সবাই সবাইকে জিজ্ঞাসা করছে আমি বাঁচব তো, আর আমি? বাহ, ভীষণই ভালো। মানে এটাও একটা প্রথম দিকে একরকম ছিল, তারপরে সে তার বার্তাটা আরেক রকম হয়ে গেল। ভীষণই ভালো।
পরের কবিতা আবার যাব, তবে তার আগে আবার একটু গল্প করে নিই, আর একটু শুনে নিই। দিদির ভালো লাগার বিষয় তো অবশ্যই কলম, কবিতা লেখা, সেটা তো বললে, গল্পও প্রচুর লেখো। গল্প তো আজকে শোনার আমাদের সুযোগ নেই, কখনো সময় হলে গল্প নিয়ে আবার আশা হবে, নিশ্চয়ই শুনে নেব। আর ভালো লাগা আর কি আছে? ভালো লাগা সাজগোজ, খাওয়া দাওয়া, না এটাও কিন্তু বাঙালির খাওয়া দাওয়া তো মানে খুব কম বাঙালি আমি কেন বললাম, এটার সঙ্গে আমার মনে হয় কোথাও গিয়ে কবিতা মিশে আছে। হ্যাঁ, জীবনে প্রত্যেকটা ছন্দের কবিতা আছে, প্রত্যেকটা পদক্ষেপেই কবিতা আছে। এবং বাঙালি ভালো না খেলে, আমার ক্ষেত্রে আমি বলছি, ভালো না খেলে মন ভালো থাকে না, মন ভালো না থাকলে কোনো ভালো কাজ হয় না। আমিও তাই, ওই জন্য ভাবলাম একটু জিজ্ঞেস করি, কারণ যেহেতু একটু অন্যরকম অতিথিকে আমরা পেয়েছি। কবিতার নির্দেশটাও তো এসব থেকেই বেরোয়। কোন একটা জায়গায় বেড়াতে গেছি, সেখানের আবহাওয়া, কোন একটা জিনিস রান্না করছি, হয়তো জানলা থেকে, রান্নার কিচেন থেকে বাইরেটা দেখা যাচ্ছে, এরকম ভাবে অনেক কিছু, বৃষ্টি পড়ছে, সেই বৃষ্টিতে রান্না করা, মানে অনেক রকম সিচুয়েশনটা জীবনে প্রত্যেকটা মুহূর্ত উপভোগ করতে চাইলে উপভোগ করা যায়। এইটাই হচ্ছে উপভোগ থেকে আরেকটা সৃষ্টি একটু শুনি। হ্যাঁ, এই কবিতাটি একটি মেয়েকে নিয়ে কবিতা। কবিতাটি যে মেয়েকে ইমেজিন করে আমি লিখেছি। অনেকে ভালো থাকতে চায়, কিন্তু পরিস্থিতির চাপে ভালো থাকতে পারে না, অনেক কিছু কষ্ট, অনেক বেদনা থাকে। তো সুতরাং সেই রকমই একটা মেয়েকে ইমাজিন করে এই কবিতাটি লেখা। কবিতাটির নাম প্রতিবিম্ব। নিজেকে খুঁজতে যতবার আয়নার সামনে দাঁড়িয়েছি, নিজেকে ততবার যেন হারিয়ে ফেলেছি। নিজেকে দেখতে গিয়ে কখনো আয়না জুড়ে দেখেছি শুধু আকাশ আর আকাশ, কখনো এক ঝাঁক পায়রাদের সাথে নিজের উড়ে যাওয়া, আবার কখনো দেখেছি বৃষ্টি শেষে মাটির গন্ধে বুঁদ কোনো মুখ। নিজেকে খুঁজতে গিয়ে নিজের মতো একজনকে দেখেছি, যে উড়তে জানে, গাইতে জানে, হাসতে জানে। বেঁধে রাখা খোপায় কখনো কখনো যে গোলাপ লাগানো দরকার, আয়নার সামনের মেয়েটা সে কথা জানে না। আয়নার ভিতরের একজন সেই সব রোজ শেখাতে আসে নিয়ম করে। এখন দুজনেই আমরা নিয়ম ভাঙার গান লিখি রোজ রাতে। কি ভালো, সত্যি ভালো, একেবারে অন্যরকম একটা সন্ধে কাটাচ্ছি। আরো ভালো ভালো কবিতা তো শুনবো, আবারও সময় হয়েছে, নিয়ে নিচ্ছি একটা ছোট্ট বিরতি।